আসসালামু আলাইকুম। আমরা ক্লাসে দুইটা প্রোগ্রাম কনফার্ম করছিলাম। তো আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাকি কাজগুলো মানে ধাপে ধাপে কনফার্ম করার। তো আমাদের প্রোগ্রাম যখন কনফার্ম করা হবে, ক্লায়েন্টের মাধ্যমে যখন লক করা হবে, তারপরে আমাদের দ্বিতীয় স্টেপ হলো মানে ক্লায়েন্টকে মানে 3D র মাধ্যমে, যে আমাদের প্রোগ্রামের মাধ্যমে তো রুমের এরাঞ্জ গুলো দেখতে পারলো, তো আউটলুকটা কিরকম আসবে। তো সেটাও কিন্তু ক্লায়েন্টের মানে চাহিদা থাকে। ক্লায়েন্ট অনেক টাকা খরচ করে মানে বিল্ডিং তৈরি করবে, তো সেক্ষেত্রে তার স্বপ্নের বাড়িটা কিরকম হবে সেটা মানে ক্লায়েন্ট নিজে আগে দেখতে চাইবে। তো সেক্ষেত্রে আমার ফ্লোর প্ল্যান যখন কনফার্ম হবে, তারপরে আমরা মানে হয় 3ds ম্যাক্স বা স্কেচআপ বা এই রিলেটেড 3D রিলেটেড যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করব, একটা 3D ভিউ দাঁড় করাবো। তো 3D ভিউ দাঁড় করানোর পরে আউটলুকটা কিরকম আসবে, ওটা করলে অনেক সুবিধাও হয়। যেমন আপনি মনে করেন যে যদি আমরা আগে 3D করে নেই, 3D করার পরে মানে আমার আউটলুকটা কিরকম আসবে সেটা আগে থেকে কনফার্ম করা যায়। তখন আপনি যখন এই 3D টা ক্লায়েন্টকে দেখাবেন যে আপনার বিল্ডিং এর দৃশ্যটা এরকম আসবে, তখন ক্লায়েন্টের যদি এটা পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা কি সফটওয়্যারের মাধ্যমে যে ওনার চাহিদাগুলো রিকোয়ারমেন্ট গুলো দিল যে না আমি এই অংশটা আমি এরকম ডিজাইন চাইতেছি, তো ওনার চাহিদা অনুযায়ী আমরা কি সফটওয়্যারের মাধ্যমে ডেভেলপ করতে পারবো। আর সফটওয়্যারের মাধ্যমে ডেভেলপ করলে হয় কি, মানে আমরা তো সফটওয়্যারের মাধ্যমে একটা জিনিস কারেকশন করলে এতে আমাদের একটু সময় নষ্ট হবে, কিন্তু তার সাথে এতে কিন্তু আমাদের অর্থের কোনো ক্ষতি হবে না। আর যদি বিল্ডিং যখন আমরা কনস্ট্রাকশন শুরু করে দেই, তখন বিল্ডিংটা একটা অংশ করার পরে যদি ক্লায়েন্ট বলে যে না আমার এই অংশটা এরকম ভালো দেখাচ্ছে না, আমি এরকম চাইছিলাম, তখন কি করতে হবে, এই টোটাল বিল্ডিংটা মানে যে অংশটা মানে ক্লায়েন্টের পছন্দ হইতেছে না, সেই অংশটা আবার কি ভাঙতে হয়। ভাঙলে কি হয়, যে ক্লায়েন্টের অর্থ নষ্ট হয়। আর 3D করার সবচেয়ে মানে পজিটিভ দিক হলো যে আমার ভালো যতক্ষণ পর্যন্ত না লাগতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কি পরিবর্তন করতে পারবো। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা পরিবর্তন করে ক্লায়েন্টের যখন রুচিসম্মত একটা বাস্তবিক দৃশ্য মানে পছন্দ হবে, তো সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী যদি কাজ করি, তাহলে কি কাজের মধ্যে ভুলের পরিমাণও কমে যাবে। আর মানে দেখা যাচ্ছে যে বিল্ডিং বারবার ভেঙে আবার নতুন করে মডিফাই করার কোনো প্রয়োজন হতো না, থেকে অর্থের দিক দিয়ে অনেক সাশ্রয় করা যায়। তো কাজেই আমাদের প্ল্যান যখন কনফার্ম হবে, তারপরে আমাদের দ্বিতীয় স্টেপের কাজ কি, আমরা একটা 3D ভিউ ক্লায়েন্টকে আকৃষ্ট করার মতো একটা 3D ভিউ দাঁড় করানো। তো 3D ভিউ যদি আমরা কনফার্ম করি, সেক্ষেত্রে কি আমরা যে চারপাশের আর্কিটেকচারের ড্রয়িং এর ক্ষেত্রে 3D র অনুযায়ী আমরা কি চারপাশের এলিভেশন, আবার একটা বা দুইটা সেকশন সেকশনে যেটা মানে দেখা যাচ্ছে যে স্টেয়ার যে বরাবর আছে, মানে সেকশনের মাধ্যমে যত বেশি সেকশন কাটা হয়, তত বেশি কি বিল্ডিং সম্পর্কে ধারণা করা যায় যে বিল্ডিংটা কিরকম হচ্ছে। তো আমাদের মানে মিনিমাম দুইটা মানে সেকশন করতে হয়, আর এলিভেশন মানে চারটা করে করা লাগে আর্কিটেকচারাল মানে ফ্লোর প্ল্যান গুলোর আঙ্গিকে ওয়ার্কিং এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যখন এলিভেশন করব, তো এলিভেশনটা করা সবচেয়ে উত্তম হলো যখন 3D টা ফাইনাল হবে, মানে 3ds ম্যাক্স অথবা স্কেচআপ যে কোনো 3D সফটওয়্যারের মাধ্যমে কি 3D টা যখন কনফার্ম হবে যে না এই 3D টা ক্লায়েন্টের রুচিসম্মত, সেক্ষেত্রে আমরা যদি এলিভেশন গুলো করি, তখন 3D র অবিকল রূপ আমরা এলিভেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবো। আর এমনিতে আমরা যেহেতু এখনো 3D করতেছি না, আমরা 3D র অংশটা রাখবো কি, আমি যখন আপনাদের ধাপে ধাপে বলছি ইনশাল্লাহ যে আর্কিটেকচার, স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, তারপরে এই কাজগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সময় দেওয়ার পরে ইনশাল্লাহ চেষ্টা করব যে 3ds ম্যাক্স এর মাধ্যমে এক্সটেরিয়র কিভাবে করে, আবার ইন্টেরিয়র কিভাবে করে, এই জিনিসগুলো আপনাদের ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় মানে শেখানোর। তো আমরা যেহেতু এখন 3D র চ্যাপ্টার আরো পরে, আমাদের তো মানে আর্কিটেকচারাল যে মানে একটা নিয়ম, এই নিয়ম আঙ্গিকে আমাদের এলিভেশন কিভাবে করতে হয় বা সেকশন কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আপনাদের জানায় রাখি বা আমরা এলিভেশনের দিকে আগাই। তো আপনি যদি প্রসেস জানেন যে কিভাবে করা লাগে বা একটা যে মিনিমাম একটা নলেজ
এই নলেজটা যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি 3D করার পরে ওই জিনিসটা আপনি মডিফাই করতে পারবেন। তো আমরা কি একটা ফ্রন্ট এলিভেশন, মানে সামনের দেশের যে এলিভেশনটা, ওইটা ইনশাল্লাহ আজকে ড্র করার চেষ্টা করব। তো আমি এই পাশে আমার একটা প্রজেক্টের এলিভেশন, মানে ফ্রন্ট এলিভেশনের একটা একতলা বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশনের একটা উম, ইয়া ইমেজ রাখছি। যে আমরা চেষ্টা করব কি গাছপালা আনুষঙ্গিক দিয়ে মানে একটা এলিভেশনকে বাস্তবিক যে রূপ দেওয়ার যতটুকু পারা যায় ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এই 3D গুলো কি আপনি মানে অনলাইনে যে গুগল ক্রোমে যদি আপনি মানে ডাউনলোড দেন, যে ক্যাট ব্লক ট্রি, ক্যাট ব্লক ট্রি লিখে সার্চ দিলে মানে ক্যাট ফাইল ডিডব্লিউজি ফাইল আসবে, ওই জায়গা থেকে আপনি নামায়া আপনি ক্যাটের মধ্যে ইনপুট করতে পারবেন। ক্যাটের মধ্যে ইনপুটটা কি মানে আপনার ক্যাট ফাইলে নামবে, তখন আপনি করবেন কি কন্ট্রোল সি দিয়ে আপনি যে ফাইলে কাজ করবেন এই ফাইলে নিয়ে কি কন্ট্রোল ভি দিবেন। তাইলে কি আপনি মানে ট্রিটা মানে এই এক ফাইল থেকে আরেক ফাইলের ভিতরে ইনপুট করতে পারবেন। কাজ কি আপনি কিভাবে নেবেন আর একটু আমি দেখাই দিই। যেমন এই ইয়াটা ট্রিটা আছে কি আপনার একটা ফাইলের মধ্যে, তখন এটা আপনি সিলেক্ট করলেন, তার মানে কিবোর্ড বাটনে কি কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিলাম মানে আমার কি কপি হইলো। কপি হওয়ার পরে আপনি আরেকটা ক্যাট ফাইল যাবেন, ক্যাট ফাইলে গিয়া ওই ক্যাট ফাইলের মধ্যে গিয়ে ওই কন্ট্রোল ভি দিবেন, যে এরকম ভাবে আসবে, তখন ক্লিক করবেন মানে তখন এটা চলে আসবে, এক পেজ থেকে আরেক পেজে চলে আসবে। তো আমরা এই কোড নিয়ে কি আমরা এলিভেশনের কাজ করবো। এলিভেশনের কাজ যদি করতে হয়, তো আমি প্রথমে কি করবো, আমার ফ্রন্ট কোন দিক, এদিকে সামনের দিকে দিক। তার মানে আমরা যে এলিভেশনের যে সাধারণ নিয়ম, এই নিয়ম ফলো করে আমরা কি একটা এলিভেশন দাঁড় করাবো। আর আমাদের মানে যদি আমরা সাধারণ নিয়মগুলো আঙ্গিকে এলিভেশন দাঁড় করানোর মানে প্রসেসটা জানি, তাহলে আমরা কি করতে পারবো, যখন আমরা 3D করতে পারবো, 3D করবো, থ্রি ডি অনুযায়ী, 3D ভিউ অনুযায়ী একবারে প্রপারলি আপনি মানে কাজগুলো করতে পারবেন। তো আমি এই এলিভেশন করার জন্য আমি একটা ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আমরা গ্রাউন্ড থেকে শুরু করব। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমরা একটা জায়গায় কি কপি করে নিলাম। নেওয়ার পরে যেহেতু আমরা সামনের দিকে এলিভেশনটা করব, সেক্ষেত্রে আমার এটা তো আছে কি পশ্চিম দিক, আমার সামনের দিকটা নিচে দিকে রাখবো। সেক্ষেত্রে আমি টোটালটা সিলেক্ট করলাম, করে কি এটা কি রোটার করব। রোটারের অপশন তো আপনারা জানেন, আর ও ইন্টার, আর ও ইন্টার দিলাম। এই নিচের দিকে নেওয়ার পরে এরকম আঁকা বাঁকা দেখাচ্ছে, সেক্ষেত্রে সোজা করার জন্য কি করতে হবে, এফ8 চাপতে হবে। এফ8 চাপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি এই অংশটা আমার নিচে, সামনের দিকের অংশটা আমার নিচের দিকে চলে আসলো। এখন আমি লেয়ার সিলেক্ট করলাম, তো ওয়াল সিলেক্ট রাখলাম, ওয়াল লেয়ার আছে, ওয়াল লেয়ারে রাখলাম। রাখার পরে আমার প্রত্যেকটা পয়েন্ট আপনারা মাথায় রাখতে হবে, যে কোনটা কোন জিনিস, এই জিনিসগুলো আপনার নলেজে রাখতে হবে। আর আবার আপনার মাথার ভিতরে মানে 3D টা কিরকম আসতে পারে, মানে বাস্তবিক যে দৃশ্য বিল্ডিং এর দিকে তাকালে, মানে আমাদের এলিভেশনের মতলব কি, এলিভেশন মতলব আমরা যদি একটা এই বিল্ডিং এর দিকে তাকাই, বিল্ডিংটা কিরকম দেখা যায়, মানে বিল্ডিং এর মধ্যে কি কি জানালা, কতটুকু জানালা, কোন জায়গায় আবার ওয়াল, কোন জায়গায় ডোর, কোন জায়গায় কলাম, কোন জায়গায়, মানে যে যে জিনিসগুলো দেখা যাবে, এই এই জিনিসগুলোই আপনি কি মানে এলিভেশনের মাধ্যমে প্রকাশ করবেন। তো আমরা কি করবো, এক্সেল লাইন টানবো, কনস্ট্রাকশন লাইন আপনি এই জায়গা থেকে আনতে পারেন, অথবা কি এক্সেল ইন্টার দিলে এক্সেল ইন্টার দেওয়ার পরে আমি যদি উল্লম্ব ভাবে ড্র করি, সেক্ষেত্রে আমি কি ভি ইন্টার দিব, আর অরিজেন্টাল বরাবর করলে কি এইচ ইন্টার দিব। তার মানে এই যে ভি ইন্টার দেয় এরকম ভাবে আমি এই পাশে কি আমার দেখা যাচ্ছে কি এখানে আমার যা যা দেখা যাবে, সেই সেই অংশটা আপনি ক্লিক করবেন। যেমন আমার এখানে দেখা যাবে কি বারান্দার একটা ওয়াল, আবার এই পাশে বারান্দার একটা ওয়াল। এখন আমার ভিতরের দিকে কিন্তু এই বারান্দার অংশ ভেদ করে কি আমার এখানে উইন্ডো দেখা যায়। আচ্ছা, উইন্ডোর ফাংশনটা আমরা পরে আসতেছি। তারপরে আমার কি আসতেছে, আমার সামনের দিকে আছে কি কলাম আছে, এই কলামের আউটপ্লাস এই অংশ দেখা যাবে, এটাও কলাম আবার এটাও কলাম। তার মানে এই কলামের আমার আউটপ্লাস আমার যে অংশটা শেষ পর্যন্ত দেখা যাবে, এটা আমি সিলেক্ট করবো। এখন আমার এই অংশ এখানে সিলেক্ট করবো। এখন দেখেন আমার সামনের অংশে আছে কি কলাম, এই কলামের পিছনের যে ওয়ালটুকু আছে এগুলো কিন্তু আমি দেখতে পারবো না, কারণ
আমি যখন সামনে দাঁড়াবো, আপনার এলিভেশনের ক্ষেত্রে কি আপনি মনে করবেন যে আপনি এই অংশের মধ্যে দাঁড়ানো আছেন। এক্ষেত্রে আপনি বাস্তবিক ভাবে কি কি জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আপনি জাস্ট আপনার চোখের মধ্যে যা দেখা যাচ্ছে এটাকে আপনি প্র্যাকটিক্যাল ভাবে মানে আপনি ড্র করবেন। এটাই কি এলিভেশন। আমি কি প্রথমে দেখতে পারবো সামনের দিকে কি কলাম, পিছনে কলামের পিছন তো আমরা বাস্তবিক ভাবে বের করে আমি যদি এই জায়গায় দাঁড়াই, আমি আগে দেখবো কি কলাম, কলামের পিছনে কি আছে এগুলো কিন্তু আমি দেখবো না। আর যদি আমি এই জায়গায় দাঁড়াইতাম এই কলামের পিছনে, তাহলে কি আমি ওয়াল দেখতাম। আমি কি সবসময় কি ফ্রন্ট, যেহেতু আমি ফ্রন্টে দাঁড়ানো আছি, এখন এর পিছনে কি আছে আমার, এই ওয়াল আছে। ওয়াল একটা লেয়ারই মানে লাস্ট কি আছে যেখানে শেষ, যেমন আমার এখানে কি আছে, ডোর আছে, ডোরের একটা পয়েন্টে ক্লিক করলাম, আবার এই পাশের একটা পয়েন্টে ডোরের ক্লিক করলাম, করার পরে আবার দেখেন এই যে আমার সামনের দিকে কি আছে, কলাম আছে, এই কলামে ক্লিক করলাম, আবার এই কলামের এই শেষের দিকে, তার মানে আমি কলামের এই অংশ থেকে এই টোটালটাকে আমি আমি এই কর্নারটাও কি মানে এখানে আপনি ইচ্ছে করলে এখানে একটা লাইন টানতে পারেন, এখানে লাইন টানতে পারেন, অর্থাৎ আপনাদের দেখানো অসুবিধা হচ্ছে, এটাও কি আপনার কাজের একটা অংশ। লাইন টানলেন, এটার মাধ্যমে কি আপনি চাইলে পিস দেখাইতে পারবেন যে এই অংশটা পিছনে আছে, এই অংশটা সামনে আছে, বা এই অংশটা পিছনে আছে। আর অথবা আপনি যদি এটা যেহেতু টোটালটাই মনে করেন যে কলাম আছে, আপনি চাইলে এই পাশে আর এই পাশে দুইটা লাইন টানতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর সবচেয়ে উত্তম আপনার প্রপার হলো কি আপনি এই লাইন থিকনেস এর মাধ্যমে কোনটা আগে কোনটা পরে এটা যদি আপনি প্রপার ভাবে দেখাই দিতে পারেন তাহলে সেটা বেস্ট। তো আপনাদের যেটা বেস্ট এটা ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন কি এই কর্নারে আছে কি আমার সামনের দিকে কি আছে, বারান্দার একটা অংশ আছে, আবার এখানে আছে কি বারান্দার লাস্ট অংশ। তো আমাদের বাকি আছে কি ভিতরের দিকে উইন্ডো, উইন্ডোটা আমরা ড্র করবো। এখন আমরা কি লাইন টানা শেষ, লাইন টানা শেষ হওয়ার পরে আমরা কি করব, একটা লাইন টানবো নিচের দিকে, যে কোনো একটা ডিস্টেন্সে, মানে আপনার মিনিমাম যার থেকে 10 ফিটের, কারণ আমরা তো একটা ফ্লোর হাইট জানি কি 10 ফিট, আমরা আন্দাজ থেকে একটা নিচের দিকে এরকম একটা ড্র করলাম। ড্র করার পরে আমরা অফসেট নেবো, কতটুকু অফসেট নেবো, 10 ফিট একটা অফসেট নেবো, কারণ আমাদের বিল্ডিং এর হাইট কত, একটা ফ্লোরের হাইট 10 ফিট। 10 ফিট লিখে ইন্টার দিব, ইন্টার দিলাম। এখন ইন্টার দেওয়ার পরে আমরা এই এই যে লাইনটা সিলেক্ট করলাম, লাইন সিলেক্ট না করলেও চলে, আমি লাইন সিলেক্ট করে করলে কি এর আগে যা আছে সব trim করে দিলাম trim। এখন আমি এই লাইন সিলেক্ট করলাম। এখন আমি যদি একটা জিনিস আপনাদের দেখাই মানে কি কারণে আমি লাইনটা সিলেক্ট করছি, এখন আমি যদি লাইনটা সিলেক্ট ছাড়া যদি এটা করি, এই পাশে তো আমার এই নিচের দিকে আর কোনো লাইন, এই এক্সেল লাইন টোটালটা আছে, এদিকে কিন্তু নাই, এদিকে কিন্তু এর পরে আছিল একটা লাইন রেফারেন্স নিয়েছিল না, তার মানে এর পরের অংশ আর কি হইলো না। মানে এটা দেখানোর জন্য আপনাকে দেখাই, আমি যদি এই লাইনটা সিলেক্ট না কইরা টি আর ডাবল ইন্টার দিই, দেওয়ার পরে এটা ক্লিক করলে দেখেন আমার এই লাইনটার এই অংশ ট্রিম হয়েছে, কিন্তু এরপরে যে ওয়ালের সাথে আছে এই অংশটা কিন্তু রয়ে গেছে। এখন আমি তো এটা আবার কি করতে হইব, এটা তো আমার ডিলিট করতে হইব। তো আমি যদি একবারে করতাম, তো একবারে করার ক্ষেত্রে আমি কি করতে হইতো, আমি যদি এই সিলেক্ট করতাম, সিলেক্ট করার পরে টি আর ডাবল এন্টার দিতাম, এই যে এরকম ভাবে কাটতাম, তখন দেখেন এর পিছনে মানে এক কথায় আমি যেটা সিলেক্ট করছি এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, এরপরে টুকু যা আছে সব ডিলিট হয়ে যেত, সব ট্রিম হয়ে যেত। আর আগেরটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি করছিলাম কি মানে এটা সিলেক্ট করি নাই, এটা না সিলেক্ট করে শুধু ট্রিম দিছি, তখন এই অংশটা শুধু ট্রিম হয়েছিল, এই অংশটা ট্রিম হয় নাই। এখন এটার জন্য আমার এটা আবার সিলেক্ট করে ডিলিট করতে হতো। এগুলো হচ্ছে সিলেক্ট। আপনি যখন কাজ করবেন অনেক কিছু দেখা যাচ্ছে আপনার টেকনিকে মানে আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ। এখন আমার বিল্ডিং এর আউটপ্লাস তো এটা আর এটা, তাহলে এর বাইরের অংশ আমি ট্রিম করে দিই, টি আর ডাবল ইন্টার। এই অংশটা আমি কি মুভ করে একটু, সবসময় এক্সেল মানে যার থেকে সোজা থাকে, কারণ আপনার রেফারেন্সটা যার থেকে ঠিক থাকে, একটু কাছাকাছি নিয়ে নিলাম। এখন আপনার কিছু বেসিক মানে আপনার ধারণা থাকতে হবে যে আপনার যখন যে একটা এই বারান্দা থাকে, বারান্দার ক্ষেত্রে বারান্দার যে এটা, তার আগে আমরা এক কাজ করি কি, আমার যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে একটা প্লিন্থ লেভেল লাগে, মানে যেটা পিএল বলি। এই পিএলটা কি থাকে, মাটির লেভেল থেকে মিনিমাম একটা অংশ মানে 30 ইঞ্চি বা 3 ফিট। আমার এটার ক্ষেত্রে কি ছিল, পিএল ছিল কি 3 ফিট।
মানে এই অংশটা ছিল কি 2 ফিট 6, আর এটা ছিল কি 0 0, কারণ গ্রাউন্ড লেভেল 0 0, জিরো লেভেল থেকে 30 ইঞ্চি থেকে উঁচু ছিল। তারপরে আবার কি পিএলটা ছিল কি আরো 6 ইঞ্চি উঁচু আছে, অর্থাৎ আমার জিরো লেভেল থেকে পিএলটা 3 ফিট উঁচু আছে। তা আমি এই জিনিসটা কি, এটা কি আমার পিএল, আর এটা কি আমার একতলার ছাদ, ছাদের লাইন। আর আরেকটা জিনিস, আমরা এটা কি ছাদের আউট লাইন, মানে একবারে টপের লাইনটা, কারণ আমরা এলিভেশনে কি আমরা দেখতেছি কি আমরা কোনো ছাদ কাটা দেখি নাই। যদি ছাদ কাটা দেখতাম তাহলে কি আমাদের 6 ইঞ্চি থিকনেস দেখাইতে হতো, যে ছাদের থিকনেস 6 ইঞ্চি। আমরা বাইরে থেকে কি টোটাল প্লেন, একবারে প্লেন দেখতেছি, আমরা কোনো 6 ইঞ্চি থিকনেস বা কোনো কিছু দেখবো না, যেহেতু এলিভেশন। তো আমার এটা কি পিএল, আর পিএল থেকে আমার মাটির লেভেল কতটুকু আছে, জিরো লেভেল আছে। জিরো লেভেল মানে পিএল থাকবে আমার কি 3 ফিট, তার মানে আমরা অফসেট নিই, অফসেট 3 ফিট, 3 × 36, 36 লিখে অফসেট দিলাম। মানে এটাই থেকে আমার কি পিএল। তখন আমি এটা কি করলাম, এটা আর আলাদা একটা লাইন দ্বারা এরকম ভাবে ড্র করে নিলাম। এখন আমার এই যে দেখেন এই দুইটা কলাম, এই দুইটা কলাম কিন্তু আমার পিএল থেকে শুরু। তার মানে এই দুইটা কলাম কি আসছে, কোনটা কোনটা, এই যে দেখেন এখানে যখন লাইন টানছি আমার এই 3টা অংশ, মানে আপনার এই যে এই 3টা অংশ। আবার এই কলামের ক্ষেত্রে কি আমার এই 3টা অংশ। তার মানে এই 3টা অংশ কি করবো, আমি এখানে সিলেক্ট করে আমি বাড়াইয়া দিব, মানে এক্সটেনশন করে দিব। সিলেক্ট না করে এক্সটেনশন করতে পারেন, যেমন সিলেক্ট করলাম না, সেক্ষেত্রেও কি ইএক্স ডাবল এন্টার দিলাম, এ লাইন, এ লাইন, এ লাইন, আর এই 3টা লাইন কি আমি এক্সটেনশন করে দিলাম। এখন দেখেন আমি কি বলছিলাম, এখানে 3টা লাইন, মানে এই লাইনটা কি আমার এটা, তার মানে এই লাইনের তুলনায় এটা কি পিছনে আছে। তার মানে আমি যদি এটা কি সবচেয়ে সামনে, মানে সবার আগে আছে কি এই পয়েন্টটা, যেমন এই যে এক্সেল লাইনটা নিই, এক্সেল ইন্টার ভি ইন্টার, যেমন আমার এই পয়েন্টটা আছে কি সবার সামনে, আমি যখন দাঁড়ায় দেখতেছি। তা আমার সামনে একটা জায়গায় যদি আপনি দাঁড়ান, দাঁড়ানোর পরে আপনার কাছে যে জিনিসটা, এই জিনিসটা স্পষ্ট ভাবে মানে ভালো দেখা যাবে। আর আপনার একটু দূরে যদি যায় তাহলে কি মানে এই জিনিসটা আস্তে আস্তে কম ঝাপসা দেখা যাবে। তার মানে এই জিনিসটা কি আমার সবার আগে আছে, তো এটা কি মোটা দেখা যাবে। তো মোটা দেখতে গেলে আমি কি এটা কি কম বেশি করে আমি মনে করেন যে 60 থিকনেস দিলাম। দেওয়ার পরে আমার এটার তুলনায় কি এই জিনিসটা কি আরেকটু পিছনে আছে। তার মানে এই লাইনের থিকনেসটা আমি দিলাম কি 60-এর কম কত, 50 দিলাম। এখন এর পিছনে আছে কি এই লাইনটা কি তার আরো পিছনে। তার মানে এই লাইনটা আমি কি দিলাম, এই লাইনটা দিলাম আমি মনে করেন যে এই 30 ইঞ্চি দিলাম। হ্যাঁ, তো 30 ইঞ্চি দিলাম, তো দেখেন এটা আমার একটু স্পষ্ট বেশি বোঝা যাচ্ছে, এটা তার সাথে একটু হালকা, আর এই অংশটা কি আরো হালকা। এখন আমার কি এইগুলো তার মানে সেম ভাবে কি আমি এটা ম্যাচ করে দিই, আমি এটা, অথবা আপনাদের আরেকবার মানে এই জিনিসটা ইয়ে করি। আমার এই লাইনটা কি পিছনে আছে, তার মানে এটা দিলাম কি 30 30-এ আছে। আর এই লাইনটা আছে কি আমার সবার সামনে, সবার সামনে থাকলে কি এই লাইনটা আমার আমি দিব কি 60। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। আর এই লাইনটা আছে কি তার সাথে একটু পিছনে, 60-এর সাথে একটু পিছনে, তো পিছনে থাকলে কি স্বাভাবিকভাবে মানে সামনেরটার সাথে একটু কম দেখা যাবে, মানে একটু বাড়বে কম, সেক্ষেত্রে কি 50 দিলাম এরকম। এখন এইগুলো দেওয়ার পরে এই অংশগুলো কি আমার একবারে পিছনের, বা এটা আছে কি আমার এই লেভেলে, মানে কি এই মনে করেন যে এই যে বারান্দা আছে, বারান্দার অংশ, তার মানে এগুলো তুলনায় এটা কি একটু পিছনে। তার মানে আপনি চাইলে কি এটি 30 রাখছেন, 30 রাখতে পারেন, অবশ্যই মানে 30 রাখলে কি আপনার প্রিন্টে ভালো আসবে। তো এই লাইনের পরে কি এটা কি ডোর লাইন, এটা ডোর লাইন, তার মানে এই ডোর লাইনটা কি আমার চিকন হবে। তো আমি যদি ডোরটা আগে করি, ড্র করি, অফসেট ইন্টার, ডোরের স্বাভাবিক হাইট মানে স্ট্যান্ডার্ড হাইট কি আমরা জানি কি 7 ফিট। আপনি 7 ফিট ধরে করবেন, তো আপনি 7 ফিট, 7 ফিট দিলাম অফসেট। 7 ফিট অফসেট দেওয়ার পরে আপনি করবেন কি এটা কি 2 পাল্লার ডোর, দুই দিকে। তার মানে আপনি করবেন কি এটা পলিলাইন নিয়ে নোটটা এখানে ড্র করে দিলেন। ড্র করার পরে আপনি এই অংশগুলো ট্রিম করে দিলেন। তো আপনি এই ডোরটা কিরকম দেখবেন, এখন দেখেন আপনার এই ডোরের থিকনেস আছে কি 30। স্বাভাবিক ভাবে কি আপনি
এই লাইনটা কি ডোরের অনেক আগে, এটা যদি 30 হয়, আপনি যদি লাইন থিকনেস এর মাধ্যমে একটা ড্র করেন, সেক্ষেত্রে কি এই মানে ডোরটা কি আরো পিছনে আছে, তার মানে এই ডোরটা কি আরো ঝাপসা দেখা যাবে। তার মানে আমি 30-এর জায়গায় এখানে কি দিব, মনে করেন 25 দিলাম। তার মানে কি, এই যে আপনার লাইন থিকনেস এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে কোনটা আগে কোনটা পরে। এখন আমি যখন ডোরের একটা এরিয়া দিলাম আউটলাস, তখন আমার এটা ডোরটা কিরকম দেখা যায়, ডোরের কিন্তু তিন পাশে কি চৌকাঠ থাকে, তে আমার চৌকাঠ গুলো দেখা যাবে। তে চৌকাঠ মানে সাধারণত 2.5 ইঞ্চি হয়, 3 ইঞ্চি হয়, আপনি স্ট্যান্ডার্ড 3 ইঞ্চিতে দিলেন, অফসেট ইন্টার 3 লিখে ইন্টার দিলেন, আমি এরকম ভাবে 3 ইঞ্চি চৌকাঠ দিয়ে দিলাম। এখন চৌকাঠ দেওয়ার পরে আপনি কি এখানে যখন দুইটা ডোর একসাথে লাগাইবেন, এটা একটা পাল্লা এটা একটা পাল্লা, দুই পাল্লা, তার মানে মিডিলের দিকে কিরকম দেখা যাবে, এরকম সেন্টারে কি একটা মানে ভাঁজ দেখা যাবে, ম্যাচ করে দিলাম, সেন্টারে একটা পার্টের মতো দেখা যাবে, ম্যাচ করে দিয়ে আমি এন্টার দিই, এটা এটার সাথে ম্যাচ করে দিলাম। এখন আপনি চাইলে মানে যেহেতু মানে অনেক সময় কি রোডের এই পাশে মানে ঘোরানোর ইয়া থাকে, লক সিস্টেম থাকে, আপনি ডিজাইন করে নিতে পারেন, অথবা কি আপনি সেন্টারে এরকম ভাবে একটা রাউন্ড শেপ দেখা দিতে পারেন, বা আপনি এটা এই যে যেরকম ভাবে লক থাকে এটা আপনি ড্র করে নিতে পারেন। এটা আপনার কোনো মানে আপনি মানে যদি এটা নাও দেন তাও কোনো অসুবিধা নেই, আপনি যদি এটা চান দেন আমি এটা দিলাম না, আপনার কি জাস্ট বোঝানো যে আপনার ডোরটা কিরকম আছে। অথবা আপনি যখন 3D করবেন, 3D এর মধ্যে আপনি ডোরের ডিজাইন যেরকম দিবেন, তখন আপনি অবিকল মানে আপনার ড্র করার সিস্টেম জানলে ওই জিনিসটা আপনি মানে 3D এর মাধ্যমে যা যা দেখবেন অবিকল আপনি এখানে ক্যাডের মাধ্যমে ড্র করবেন। তা আমি সাধারণভাবে সিম্পল যে ডোর আছে এই ডোরে এরকম ভাবে রাখলাম। আপনি চাইলে ডোরের হ্যাশ ইউজ করতে পারেন, অথবা স্বাভাবিকভাবে যা আছে তাই রাখলেন। তাই আমরা কি ডোরটা ড্র করে ফেললাম। এখন ড্র করার পরে আমাদের এখানে কাজ কি, প্রথমে আমরা কি একটা লাইন দেখবো, এই লাইনটা দেখবো কি সামনে, আমার এই অংশ কি আমার লাস্ট, আমি আপাতত কি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাকে আমরা ট্রিম করে দিই, এই অংশটা ট্রিম করে দিই। তার মানে এই জিনিসটা কি আমার একবারে সামনে, তার মানে জিরো লেভেল এটা। এখন জিরো লেভেল থেকে কয়টা ধাপ আছে, 1 2 3 4 5, পাঁচটা ধাপ, তো পাঁচটা ধাপে কি 5 6 30, তার মানে 6 ইঞ্চি করে উপরে উঠবো। তো আমরা কি করি, অফসেট নেই, অফসেট 6, মানে এটা আমার মানে সিঁড়ি, একটা সিঁড়ির সামনে দাঁড়ালে আমার সিঁড়িগুলো কিরকম দেখা যায়, তো কিরকম দেখা যায়, আপনি এই যে একটা দিলেন অফসেট, আমি কি করলাম আবার যদি এখানে ক্লিক করে আমি এম ইন্টার দিই, এম ইন্টার দিয়ে যদি উপরে এরকম টেকনিক আপনাদের আরেকটা ক্লাসে দেখাইছিলাম, তাহলে এইভাবে ক্লিক করাম আমার ইচ্ছে অনুযায়ী কি ড্র হয়ে যাবে। তা আমি কি করলাম, এখানে আমার কয়টা লাগবে, পাঁচটা, আমার ধাপ আছে কয়টা, পাঁচটা, 1 2 3 4 5, তার মানে কি 1 2 3 4 5, এই 5 পর্যন্ত রাখলাম। রাখার পরে কি এই জিনিসটা কি আমার, এটা তো আমার পিএল, মানে আমার ধাপ আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা, এটা তো আমার জিরো, এটা আমার জিরো। তার মানে কি আমার 30 ইঞ্চি পর্যন্ত, 30 ইঞ্চি পর্যন্ত এই যে একটা দিলাম দুইটা দিলাম তিনটা দিলাম চারটা দিলাম পাঁচটা, এই পাঁচটা পর্যন্ত কি আমার পিএল এর মানে পিএল এর একটা ধাপ নিচে, আর এটা তো আমার জিরো লেভেল। তার মানে এই যে দেখেন আপনাদের মানে আমার 30 ইঞ্চি কি বরাবর 30 ইঞ্চি, 2 ফিট 6, তার মানে আমার এরকম ভাবে ড্র করার পরে এখন দেখেন আমি যদি থিকনেস কমাইতে চাই, আর এই অংশের ভিতরে কিন্তু আমার এগুলো দেখা যাবে না, যেহেতু আমার কি ইয়ে আছে, কলাম যে বরাবর আছে, এই যে কলাম এই বরাবর আছে, তার মানে কলামের অংশগুলো আমরা ট্রিম করে দিতে পারি, অথবা কি আমরা এই কলাম গুলোকে মানে ট্রিম করতে পারি, টিআর ডাবল এন্টার। যদি আমি এরকম করি, আমার আগে তো আছে কি কলামের আগে, এই যে এই পার্টটার মধ্যে কলামের আগে আছে কি আমার সিঁড়ির ধাপ গুলো, তার মানে সিঁড়ি ভেদ করে তো আমরা কলামের অংশ দেখবো না, তার মানে এই যে এইগুলো আমার এই trim হয়ে যাবে। trim করলাম, trim করলাম, এখন এই অংশকে আমি ডিলিট দিই। এক কথায় আপনি বাস্তবিক চিন্তা করবেন যে আপনার এই জিনিসটা কিরকম দেখা যাবে। এখন দেখেন আমার এই পাঁচটা যখন উঠলাম, পাঁচটা ওঠার পরে কিন্তু এরপরে আর এই ইয়াটা কি মানে এই এটা আছে কি পিছনে, তার মানে 1 2 3 4, মানে এইটা চারটা পর্যন্ত আমার কি মানে কলামের সাথে লাগানো আছে, আর একটা ধাপ কি কলামের পিছনে আছে।
তার মানে কলামের পিছনের অংশ তো আমরা দেখবো না। সেক্ষেত্রে আমার কি কলামের পিছনের আগ পর্যন্ত আমি কি দেখবো, কলাম দেখবো। তার মানে এই অংশটা কিন্তু আমি পিছনের দিকে দেখবো না, এই অংশটা পর্যন্ত কি আমি কলাম দেখবো। আর এর আগ পর্যন্ত কি আমি সিঁড়ি দেখবো। তার মানে এটাও কি আমার সেম ভাবে আপনি বাস্তবিক চিন্তা করবেন যে কিরকম আমার কোন অংশটা দেখা যাচ্ছে। যেমন আমার এই পিছনের এই অংশটা আমার সামনে থেকে দেখা যাইতেছে না, সামনে থেকে শুধু এরকম একটা অংশ দেখা যাচ্ছে। আপনি এরকম যখন দেখা যাবে, এখন আপনি আরেকটা জিনিস কাজ করতে পারেন, যেমন আমার এই একটা ইয়ার শেপ, 45 ডিগ্রি অ্যাঙ্গেল শেপ দেখা যাচ্ছে। তার মানে আমার এই অংশটা কি কিরকম আসবে, যেমন এখান থেকে আপনি যখন এটা কি, এটা হচ্ছে আমার কলামের আউটলাইন, এখান থেকে এরকম, আবার এই অংশ থেকে এরকম, মানে আমার এটা শুরু হয়েছে, শুরু হওয়ার পরে কলামের এই অংশগুলো কি আমার ধাপে ধাপে কি কমে যাবে। কারণ কলামের যে পজিশনটা আছে, এই পজিশন তো আমার মানে এই সিঁড়ি ভেদ করে যাবে না। যে অংশটা আমার সিঁড়ি আছে এই অংশটা থাকবে, আর কলামের অংশগুলো এরকম ভাবে দেখা যাবে। এরকম ভাবে আসার পরে আমার কি এখানে এটা হচ্ছে 30 ইঞ্চির দাগ, এরপরে হচ্ছে আমার কি এটা আহ, আমার এই পিছনে যে 3 ফিট 6 এর দাগ। এখন আমার এই লাইনটা কি মানে এগুলোর পিছনে আছে। আপনি চাইলে এগুলো আরো কম বেশি করতে পারেন আপনি। যেহেতু আমার এটা কি প্রথমের দিকে রাখছিলাম কত 60, আমি এটা 60 রাখি, 60 রাখলাম। এর পিছনে একটা রাখলাম কি এর চেয়ে একটু কম, একটা এর চেয়ে একটু কম কত 50 রাখলাম। তারপরে এগুলো 30 রাখলাম। আর এখান থেকে গিয়ে কি করলাম আমি 25 করে দিলাম। এই দুইটা কি করলাম 25 করে দিলাম। তার মানে কি আস্তে আস্তে কি মানে যত পিছনে যাইতেছে তত পিছনে কি লাইন থিকনেস গুলো আমার কমতেছে। এখন আরেকটা জিনিস দেখেন, আমার এই যে পিছনের এই ওয়ালের অংশগুলো আমি যখন কলামটা সামনে দেখবো, তখন কি আমি এই পিছনের যে এই ওয়ালটা, এই ওয়ালটা কি আমি দেখতে পারবো? না, দেখতে পারবো না, কারণ আমি ওয়াল মানে কলাম ভেদ করে পিছনের অংশ দেখতে পারবো না। তো সেক্ষেত্রে আমার এটা কি আসবে, টিয়ার ডাবল ইন্টার, এই অংশটা কিন্তু আমার ওই পিএল এর অংশটা দেখা যাবে না। আর সেক্ষেত্রে আমার এই লাইনটা কিন্তু আমার এই বরাবর নিচের দিকে আসবে। আপনারা বাস্তবিক চিন্তা করবেন যে কিরকম দেখা যায়। এই জন্যই কি আপনারা যখন মানে একটা এই 3D দাঁড় করাবেন, 3Dর মধ্যে আপনার যা আসবে, তখন এই অংশটা আমরা কি এই এলিভেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো যে সহজে। তো আমার পিছনের অংশ মানে পিএল এর পিছনের অংশ দেখা যাবে না, এই অংশগুলো আমার সামনে দেখা যাচ্ছে, দেখা যাবে। তো আমার এরকম লাইন থিকনেস এর মাধ্যমে কি আমার যত পিছনে যাবে তত কি থিকনেস এর পরিমাণ কমবে। তো এটা আমি করলাম। এটা কি আমার টপের স্ল্যাবটা তো আমার পিছনে আছে, এটা আমি কি 25 যে যা আছে তা দিলাম, ম্যাচ করে দিলাম আমি এটার সাথে, এটার সাথে এটা আমি ম্যাচ করে দিলাম যে পিছনে আছে, এটা আমি দিয়ে দিলাম। আপাতত এটা দিয়ে দিলাম, পরে আমি লাইন থিকনেস মানে আমার যেটা যত বেশি লাগে এটা আমি কি আস্তে আস্তে ইয়ে করলাম। আমার এই পিএলটাও কি এগুলোর পিছনে আছে, তার মানে এটাও কি আমার কি ইয়া দিয়ে দিলাম। এখন দেখেন আমি এখানে কি পিএল এর যে মাটির অংশটা মানে এটা কি এটার সাথে আছে, পিছনে আছে, এটাও কি আমার পিছনে আছে। তার মানে এটার থিকনেস কি এটা সমান হবে না, কারণ আমার দেখেন এই অংশ পরে মানে আমার এইগুলো আছে সামনে, এরপরে আছে থেকে কি বারান্দার যে পিএল ওইটা আছে। তার মানে আমরা বারান্দার পিএলটা আমরা কি এটা যে অ্যাডজাস্ট করে দিতেই পারছি। তার মানে বোঝা যাবে কি এই অংশগুলো আমার পিছনে আছে, আর এই অংশগুলো আমার কি সামনে আছে। তো এটা যাওয়ার পরে আমার কাজ কি, যে আমি এখন বারান্দা ড্র করবো, মানে আস্তে আস্তে আমি ধাপে ধাপে মানে একটা করে একটা ড্র করতে থাকবো মানে সিকোয়েন্স অনুযায়ী। এখন আমার পিএলটা তো 3 ফিট, এই যে দেখেন আপনি মাপ দিবেন, মাপ দিয়ে দেখেন 3 ফিট আছে কিনা, এই যে 3 ফিট আছে। এখন আমি যখন বারান্দার অংশ কাজ করি, তো বারান্দার অংশ কাজ করলে আপনি পিএল বরাবরই তো বারান্দার মানে মেঝে রাখতে পারবেন না। কারণ কি আপনি যখন বৃষ্টি আসবে সেক্ষেত্রে কি আপনার বৃষ্টির পানি মানে ভিতরে যেতে পারে। সেক্ষেত্রে আপনি মিনিমাম একটা মানে উচ্চতা ব্রিক ওয়াল দ্বারা আবদ্ধ করতে পারবেন। তা আপনি 1 ফিট রাখতে পারেন। অনেকে আছে যে না 30 ইঞ্চি রাখে, 30 ইঞ্চি রাখে উপর থেকে আবার 30 ইঞ্চি, মানে কারণ কি আমার বারান্দার যে ফলস স্ল্যাবটা থাকে, এই ফলস স্ল্যাবটার উচ্চতা হচ্ছে গিয়ে 7 ফিট।
তো 7 ফিটের মধ্যে মানে নিচের দিকে মানে 2.5 ফিট আর উপর থেকে 2.5 ফিট, তো মিডিলের দিকে দুইটার গ্যাপ থাকে সেটা মনে করেন 4.5 ফিট। এরকম আসে, দেখাই আপনাদের। অফসেট নিলাম 7 ফিট, 7 ফিট নিলাম। এই 7 ফিট মানে আপনার এই অংশ থেকে এই মানে 7 ফিট প্রথম থেকে আপনার বারান্দার যে একটা ফল স্ল্যাব, স্ল্যাবটা, স্ল্যাবের মানে উচ্চতাটা, তারপরে মানে নিয়ম হয়েছে গা, আপনি যখন বারান্দার ওয়াল তুলবেন নিচ থেকে মিনিমাম 30 ইঞ্চি, মানে মিনিমাম বলতে এটা মিনিমাম না, একটা স্ট্যান্ডার্ড 30 ইঞ্চি তুলে আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার 30 ইঞ্চি জায়গায় আপনার ইচ্ছে হলো যে আমি 1 ফিট তুলবাম ওয়াল, এটা এটা বাকিটুকু আমি গ্রিল দিব, এতে কোনো অসুবিধা নেই। অথবা দেখা যাচ্ছে আমি নিচের থেকে 1 ফিট তুললাম, এই 7 ফিটের যা আছে টোটালটাই কি আমি গ্রিল দিয়ে দিব, এটা কোনো অসুবিধা নেই আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি আপনাদের দেখাই 30 ইঞ্চি নিলাম, 30 ইঞ্চি দেওয়ার পরে উপর থেকেও 30 ইঞ্চি দিলাম। তখন যে বাকি যে গ্যাপ থাকে এই গ্যাপটা কি আমার ফাঁকা থাকে, বা এটা আরো কমায় দেয় অনেক সময়। আমি কি করবো, যে আমি এরকম ভাবে ড্র না করে আমি করবো কি, আমার যার থেকে খোলামেলাটা একটু বেশি থাকে, মানে যত খোলামেলা থাকে তত কি মানে বারান্দার মধ্যে আলো বাতাস ঢুকে, আলো বাতাস ঢুকে কি বারান্দা দেওয়ার মানে কি, আপনি মানে রিল্যাক্স মোড, রিল্যাক্স মোডের জন্য আপনি একটু মানে ভালো আলো বাতাস ফিল করার জন্য আপনি বারান্দার মধ্যে গিয়ে একটু আড্ডা চাপা দিলেন। এই জন্য কাজে কি আপনি মানে বারান্দার অংশগুলো একটু ফ্রি রাখার চেষ্টা করবেন। তো আমি কি অফসেট নিলাম, ধরেন 1 ফিট অফসেট নিলাম। আমি এই পাশে মানে এক পাশটা করে অপর পাশে যেহেতু সেম আছে আমি মিরর করে দিলেও পারবো। আমি এই 1 ফিট নিলাম কি আমি ব্রিক ওয়াল, ব্রিক ওয়াল নিলাম। ব্রিক ওয়াল নেওয়ার পরে এই অংশটা আমরা কি ট্রিম করে দিলাম টিয়ার ডাবল ইন্টার, কারণ কি আমার যখন এটা মানে ওয়ালটা ড্র করবো, ওয়াল বারান্দার যখন এই ওয়ালটা ড্র করবো, ড্র করার ক্ষেত্রে কি আমার এই এর পিছনে যা আছে তা কিন্তু দেখা যাবে না। তার মানে এই লাইনটা কি আছে আমার, এই লাইনটা আছে কি আমার বারান্দার একটা এই অপোজিট, ও এখানে কিন্তু এই লাইনটা ড্র হবে। আপনারা একটু টিয়ার ডাবল ইন্টার, এই কারণে আমি এক্সেল লাইনটা নিই, এটা হবে না। এই কারণে এটা হবে না, দেখেন এক্সেল ইন্টার, ভি ইন্টার, এক্স এল ইন্টার, ভি ইন্টার। আমরা বারান্দার এই অংশটা আউটপ্লাসটা দেখবো সামনে, তার মানে আমার বারান্দার আউটপ্লাস এটা, আর এই পাশে কিন্তু আমার ওয়াল আছে পিছনে, তার মানে ওয়াল আমরা কতটুকু পরিমাণ দেখবো এই কলামের আউট প্লাস থেকে, মানে এর ভিতর দিয়ে আমরা যে ফাঁকা অংশ আছে এই ফাঁকা দিয়ে আমরা কি ওয়ালটুকু দেখবো। তার মানে এইটা কিন্তু আমার বারান্দার মানে লাইন, তার মানে এটা এই পর্যন্ত থাকবে, বাকি অংশের মধ্যে থাকবে না। এরকম দেখা যাবে। এরকম যদি দেখা যায় তখন আপনার এখান থেকে আমরা কি বারান্দার পিএল থেকে 1 ফিট নিলাম, 1 ফিট নেওয়ার পরে আমি বাকিটুকু কি করলাম, যেহেতু আমার এখানে কিন্তু সামনের দিকে যেহেতু দেখবো, সামনের দিকে আমার একটা এখানে একটা 3 ইঞ্চি হোক বা 4 ইঞ্চি হোক বারান্দার ইয়ে ফল স্ল্যাব গুলো সাধারণত 3 ইঞ্চি বা 4 ইঞ্চি রাখা হয়। তো আমি আপাতত 4 ইঞ্চি রাখলাম, অফসেট নিলাম 4 ইঞ্চি নিলাম। তো এরকম ভাবে একটা স্ল্যাব দেখতে পাবেন। স্ল্যাব দেখার পরে আপনার মানে এখন এই অংশটা আপনি টোটালটাই কি গ্রিল দিতে পারেন, অথবা কি মানে গ্রিল দেওয়াটাই উত্তম, গ্রিলই সাধারণত এ করে, কারণ গ্রিল না দিলে কি আপনার মানে একটা সেফটির একটা বিষয় থাকে, চোর ঢুকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করবো, একটু গ্রিল আপাতত মানে আমরা কি এরকম ভাবে অফসেট নিলাম, নিচের থেকে মনে করেন যে অফসেট নিলাম 3 ইঞ্চি নিলাম, 3 ইঞ্চি, দুইটা করে 3 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে একটা নিলাম মনে করেন যে 5 ইঞ্চি, আপনি যেভাবে ডিজাইন করেন একটু গ্যাপ রাখলাম, আবার নিলাম কি 3 ইঞ্চি, 3 ইঞ্চি এরকম ভাবে দুইটা নিলেন, পরে আবার কি নিলাম 5 ইঞ্চি। মানে আপনি যেভাবে ড্র করতে পারেন। এখন আমি যেহেতু এটা সিমিলার রাখতে চাইতেছি, তখন আমি করবো কি আবার এটা কপি করলাম, সিও এন্টার। আপনি গ্রিল যে কোনো ভাবে ডিজাইন করতে পারেন। এখান থেকে কপি করে এই যে আমি এখানে বসাই দিলাম, আবার এরকম ভাবে বসাই দিলাম। এখন এটা তো আমার অরিজেন্টাল বরাবর আছে, এখন আমার এটার পার্টিকেল মেম্বার লাগবে। তো পার্টিকেল মেম্বার যদি আমি দিতে চাই যে এই বরাবর, আমি এটা কি করলাম, এখানে 3টা পজিশনে 3টা বসাই দিলাম, সি ও এন্টার। এটা কর্নারের দিকে একটা থাকলো, মিডিল বরাবর একটা থাকলো, আবার এই কর্নারের বরাবর একটা থাকলো। এটা কি করলাম, আমি এই থিকনেস গুলো কি সিমিলার রাখবো, অথবা কি কম বেশিও করতে পারেন।
আপনি যদি চান যে না আমার এই মিডিলে যেগুলো আছে এগুলো একটু মানে এই মোটা থাকবে আর বাকিগুলো একটু চিকন থাকবে, তখন আপনি এভাবে ড্র করতে পারেন, মানে আপনার ইচ্ছা অনুযায়ী, অথবা আপনি সিমিলার প্যাটার্ন রাখতে পারেন। এই মেম্বার গুলো আপনি চাইলে কি একটু মোটা রাখতে পারেন। এই মেম্বার গুলো আমি কি 30 রাখলাম, আর বাকিগুলোকে আমি একটু মানে চিকন রাখলাম। এটা গেল, অথবা কি আমি টোটালটাই এক ফরম্যাট রাখতে পারি। এক ফরম্যাট রাখি তাহলে কি আপনার থিকনেস এর লাইন ওয়েটটা মানে ভালো বোঝা যাবে। আমি একই রাখলাম। একই রাখার পরে আপনি করলেন কি, এই রাইট মাউস ক্লিক করে আপনি এই বারান্দার অংশগুলো আপনি দরকার হয় অনেকটা ব্লকে নিয়ে নিলেন। এইগুলো বারান্দার যে গ্রিল আপনি ইউজ করছেন এই গ্রিল গুলো কি একটু ব্লক করলেন। ব্লক করার কমান্ড কি ইন্টার। ইন্টার নেওয়ার পরে আপনি এই পিক পয়েন্ট সিলেক্ট করবেন। পিক পয়েন্ট সিলেক্ট না করলেও হয়, কিন্তু পিক পয়েন্ট সিলেক্ট করলে কি আপনার একটা সেন্টার পয়েন্ট নিলেন, যেখানে তখন কি এটার ভিতরে থাকে। এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। যেমন এই আমি এখানে ক্লিক করে যে কোনো নাম দিলাম অথবা গ্রিল দিলেন, আপনি এরকম ভাবে করে ওকে করলেন। এখন আমি পিক পয়েন্ট নেওয়া করার মানে কি, কি কারণে নিছি, আমি যখন পিক পয়েন্ট নিয়ে আমি ব্লক করবো তখন ক্লিক করলে আমি কি এই অংশটা পিক করছি কি, এই অংশটা তার মানে আমার একটা পয়েন্ট তো সেই অংশ। এখন আমি সেম জিনিসটা যদি আমি কপি কইরা সিও এন্টার কপি করে আলাদা নিলাম, এই যে দেখেন আলাদা নেওয়ার পরে ব্লক করারে আমি আপনি একটা ব্লক করলেন, এখন এই জিনিসটা আপনার ব্লক দরকার নাই। কারণ ব্লক করার পর এডিট করতে গেলে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকতে হয়। ভিতরে ঢুকে পরে কি এখান থেকে মডিফাই করতে হয়। তা আপনি চাইতেছেন যে না আপনি ব্লকের ভিতরে ঢুকবেন না, মানে ব্লক মানে ভাঙ্গে মানে কাজ করবে না। সেক্ষেত্রে আপনি ব্লক কিভাবে ভাঙবেন? ব্লক ভাঙার জন্য আপনি কি করবেন, যে জিনিসটা ব্লক করছেন ওই জিনিসটা সিলেক্ট করলেন, করার পরে কি এক্স, কিবোর্ডের এক্স বাটনে ক্লিক করে এন্টার দিবেন। তার মানে কি এক্সপ্লোর, এক্স মানে কি এক্সপ্লোর করা, তার মানে ভেঙে গেল, এই যে এখান থেকে ভেঙে গেল। এখন আমি আগে কি করছিলাম, পিক পয়েন্ট নিয়ে ব্লক করছিলাম। পিক পয়েন্ট নিয়ে ব্লক করার কারণে কি, আমি যে পয়েন্টটা সিলেক্ট করছিলাম, আমি এই ব্লক অবজেক্টটা সিলেক্ট করার পরে কি আমার এই উম, যে পিক পয়েন্টটা আছে এই পিক পয়েন্টটা আমার কি সিলেক্ট মানে শো করতেছে, যে একটা পয়েন্ট শো করতেছে। আর আমি স্কিপ দিয়ে যদি আমি এই জিনিসটা যদি আমি টোটালটা সিলেক্ট করে এন্টার দিলাম, দেখি আমি পিক পয়েন্ট নিলাম না, শুধু এই নামের জায়গায় কি আমরা এরকম ভাবে লিখে ওকে দিলাম, তাও কিন্তু ব্লক হয়ে গেছে। এখন দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি, আপনি যখন এটা ক্লিক করলেন এটার মধ্যে কিন্তু কোনো একটা পয়েন্ট দেখা যাচ্ছে না, পয়েন্টটা কিন্তু আছে কোন জায়গায়, আপনি যখন মাউসটা ছোট বড় করবেন তখন দেখবেন যে এখানে এই যে দেখেন কত দূরে, মানে এটা কি সেন্টার পয়েন্ট, মানে এটাই সেটা আমার এই যে পেজটা আছে পেজের সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্ট নাকি আমার মানে এই ব্লকের একটা পয়েন্ট শো করতেছে, কিন্তু আমি তো ব্লক করছি এই জায়গায়, আমার এই ব্লকের সেন্টারটা দেখাচ্ছে কি আমার টেট ফাইলের সেন্টারে। এই কারণে তখন আমি যখন এটা স্ট্রেস করতে চাবো তখন কিন্তু এটা ট্রেস হইতো না। বা এই যে আমি এটা সিলেক্ট করে এস এন্টার দিলাম, এস এন্টার দিলাম, এরকম কিন্তু ট্রেস হইলো না। আর আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন এটা আমি টোটালটা সিলেক্ট করলাম, আমি এই লাইনগুলো কি সিলেক্ট করে ইয়েস এন্টার দিলাম, দেওয়ার পরে কি এই যে দেখেন এটা যে কোনো দিকে ট্রেস করা যাচ্ছে, মানে মুভ করা যাচ্ছে। আপনি যখন ব্লক করার পরে মানে ফ্লোর সহ আপনি কারেকশন করবেন, ট্রেস করবেন, তখন যদি আপনি পিক পয়েন্টের মাধ্যমে ব্লক করেন, সেক্ষেত্রে আপনার ব্লকের অংশটাও কি আপনার ফ্লোরের সাথে মানে আপনার ওয়ালের সাথে যতটুকু ট্রেস করবেন 1 ফিট 2 ফিট তখন ট্রেস হইব। আর যদি আপনি পিক পয়েন্ট ছাড়া ট্রেস করেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট করলেন শুধু ওয়াল গুলো ট্রেস হইব, তখন এই অংশগুলো কি আবার মুভ করে নিতে হবে। তার মানে অবশ্যই আপনারা পার্থক্য বুঝতে পারছেন, পিক পয়েন্টের মাধ্যমে ব্লক করলে কি সুবিধা আর পিক পয়েন্ট ছাড়া ব্লক করলে কি সুবিধা। তো দুইটা জিনিসই আপনার জায়গা জানা রাখা ভালো, আপনার কাজের সুবিধা আঙ্গিকে, যে আঙ্গিকে আপনি করেন, ব্লক করতে পারলেই হলো। এখন দেখেন ব্লক করার কারণ কি, আমার একটা অ্যালাইনমেন্টের ভিতরে মানে সীমাবদ্ধ হইলো, মানে আমার গ্রিল গুলো সবগুলো একটা মানে ব্লকের ভিতরে সীমাবদ্ধ হইলো। এখন আমার এই গ্রিলের ভিতর দিয়ে আমার কি পিছনের দিকে কি দেখা যাবে, মানে জানালা দেখা যাবে। তার মানে
মানে জানালা দেখা গেলে আমার কি জানালা যা দেখা যাবে এটাকে আমি ড্র করি এই বরাবর, আমার কি এই বরাবর কি ওয়াল আছে, এই বরাবর ওয়াল আছে। তার মানে ওয়ালের বাহির দিক দিয়ে আমার ভিতরে জানালা দেখা যাবে। তো জানালা যদি দেখা যায়, জানালা তো আমার নিচ থেকে আসবে, মানে জানালাটা আমার 7 ফিট, মানে আমার এই বারান্দার স্ল্যাব, টপ স্ল্যাব আমার 7 ফিট টিএল থেকে, আবার আমার ডোর বা যে জানালার যে উচ্চতা এটা 7 ফিট। আমার টিএলএস এটা, তো আমি একটা রেক্টেঙ্গুলার নিই আর ইসি ইন্টার, আমার এই পিএল থেকে আমার কি এই বরাবর কি আমার জানালা আছে। এই জানালা থাকলে আমরা এটা যদি ড্র করি, আমি আপাতত কি করি, এই গ্রিল গুলো আর এই লাইন গুলো আমি কি হাইড করি, হাইড করে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হাইড কিভাবে করে, আমি যে জিনিসটা হাইড করবো এই যে জিনিসগুলো সিলেক্ট করলাম, করার পরে রাইট মাউস ক্লিক করে এই যে আইসোলেট আছে, আইসোলেটে ক্লিক করে হাইড, হাইডে ক্লিক করবো, আমার এই অবজেক্টটা মানে হাইড হয়ে গেছে। এখন আমি এটা কি উইন্ডো ড্র করবো, তো উইন্ডোটা আমার পিছনে আছে, তার মানে উইন্ডোর থিকনেসটাও কি আমি 25 রাখি, এটা সিমিলার রাখি, রাখলাম। এখন উইন্ডোর ক্ষেত্রে আমার কি দেখা যাবে, অফসেট এন্টার, উইন্ডোর চতুর্পাশে কি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কি থাকে, ফ্রেম থাকে, এই ফ্রেম দিলাম। দেওয়ার পরে মিডিলের দিকে কি থাকে, একটা স্লাইডিং এর মানে অংশ দেখা যায়, এরকম দেখা যায়। তাহলে কি ম্যাচ করলাম, ম্যাচ করে দিই এটা, ম্যাচ করে দেওয়ার পরে আমি এই যে এখানে কি হ্যাশ বসানো, আমি উইন্ডোর হ্যাশ মানে এরকম বসাইতে চাইতেছি, আমি এটা কপি করে নিলাম, এপিট এপিট। এখন আমি এটা আমার এই মানে অবজেক্টের যে কালারটা এটা আমার মানে পছন্দ, এই আঙ্গিকে আমি এটা রেডি করে রাখছি, এটা হলো। এখন আপনি আপনার ইচ্ছা আঙ্গিকে বসাতে চাইলেন, এটা আপনি পারবেন। এটা কিভাবে করবেন, এই সিনটা, এই সিনটা নেওয়ার পরে আপনি এই কালারটা কি সলিড, আপনি এখান থেকে কি সলিড, সলিড নিলেন, সলিড নেওয়ার পরে কি আপনি এই যে উইন্ডো কালার মোড়ে গিয়ে উইন্ডো কালার এখান থেকে ট্রু কালারও নিতে পারেন, মানে আপনি ইচ্ছা আঙ্গিকে এরকম ভাবে কাস্টমাইজ করে কম বেশি করে যে কালারটা আপনার পছন্দ হয়, যে মনে করেন যে এই যে কাছাকাছি সিমিলার, আপনি এরকম ভাবে মনে করেন যে এই যে কাছাকাছি এরকম ওকে করলেন। এখন আপনি কি করবেন, যেহেতু আপনি এটা কি আছে রেক্টেঙ্গুলার শেপ আছে বা যে কোনো আছে, আপনি জানেন কি যে শুধু রেক্টেঙ্গুলার এর ক্ষেত্রে সিলেক্ট অবজেক্ট নিতে পারেন। আর এগুলো যেহেতু রেক্টেঙ্গুলার এর মধ্যে কি আমি লাইন ড্র করছি, তার মানে আমার কি পিক পয়েন্ট নিতে হবে, পিক পয়েন্ট নিয়ে আমি এই অংশে সিলেক্ট করলাম, এই অংশে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। দেখেন আমি এটা কিন্তু ম্যাচ না করে কিন্তু আমি সলিড ইয়া দেয়া আমি কালার করে ফেললাম। আমি চাইলে যদি এটা যদি এরকম রাখতে চাই, আমি সেম রাখতে চাইলে আমি ক্লিক করলাম, এরকম হয়ে গেল, ম্যাচ করলাম। এরকম আমার তো এই টোটাল যে ইয়াটা, এই টোটাল যে মানে আমার জানালাটা টোটালটা তো আমার দেখা যাবে না, কারণ নিচ থেকে কি আমার 1 ফিট ওয়াল দিছি, এখন ওয়ালের পিছনে আছে কি আমার জানালা, তাই আমার জানালাটুকু তো দেখা যাবে না। তো জানালা প্লাস হচ্ছে আমি এটা কি মানে যেহেতু আমি এই ইয়া রাখছি মানে রুম থেকে ঢোকার এন্ট্রি, এটা কিন্তু আসলে মূলত জানালা না, এটা কি স্লাইডিং মানে ডোর, মানে গ্লাস স্লাইডিং ডোর, যে টোটালটাই স্লাইডিং সিস্টেমের ডোর, মানে জানালার কাজও করবে আবার ডোরের কাজও করবে। সেক্ষেত্রে আমার টোটালটা তো দেখা যাবে না, দেখা না গেলে আমার কি করতে হবে কতটুকু, এখন আমি আনহাইড করি। আনহাইড কিভাবে করবো, যে জিনিসগুলো আমি হাইড করছিলাম সেম ভাবে আমি কি রাইট মাউস ক্লিক করে আমি আইসোলেটে গিয়ে আমি ইন্ট অবজেক্ট আইসোলেট, আইসোলেশন মানে এটা দিলাম, দেওয়ার পরে কি আমি আগে যেগুলো হাইড করছিলাম এগুলো কি আমার আবার শো হয়েছে। তো এখন দেখেন আমার এই লাইন বরাবর 1 ফিট কি আমার ওয়াল আছে, তার মানে ওয়াল বেদ করে তো আমি মানে জানালা দেখতে পারবো না, এই গ্রিলের ভিতর দিয়ে আমরা জানালা দেখতে পারবো। তা আমি কি করবো, যে অংশটুকু আমার সলিড ওয়াল আছে, ওয়ালটা আছে সামনে, তার মানে ওয়ালটা আমি দেখতে পারবো, ওয়ালের পিছনে যা আছে এগুলো কিন্তু আমি সামনে থেকে দেখতে পারবো না। তার মানে এই অংশগুলো আমার কি ট্রিম হয়ে যাবে। ট্রিম করতে গেলে আমি কি করি, শর্টকাট টেকনিক কি আমি একটা রেফারেন্স লাইন টানলাম, আমার এই বরাবর কি কোনো কিছুই দেখা যাবে না। সেক্ষেত্রে আমি কি, আমি যদি আরেকটা জিনিস কাজ করি তো একবারে এক ক্লিকে কাজ হয়ে যাবো, আমি রেক্টেঙ্গুলার নিলাম আর ইসি নিলাম, আর এই সেন্টার দিয়ে রেক্টেঙ্গুলার নিলাম, আমার এই অংশটা আমি এটা দিছি কি ওয়াল অংশ দিছি, তার মানে কি ওয়াল এই অংশটা সিলেক্ট করলাম, করার পরে ইয়ার ডাবল এন্টার দিলাম। এখন আমি খালি এই পয়েন্ট গুলো আমি খালি
ইয়া করবো, ক্লিক করবো, দেখেন আমার এই রেক্টেঙ্গুলার ভিতরে যা আছে সবকিছু কিন্তু একবারে ডিলিট হয়ে গেছে। তার মানে আমরা এরকম দেখতে পারবো, মানে ভিতরের দিকে মানে স্লাইডিং যে ডোর আছে এই ডোরের এই অংশগুলো গ্রিলের ভিতর দিয়ে এই অংশগুলো দেখতে পারবো। আর নিচের যে ওয়ালটা আছে ওয়ালের অংশ ভেদ করে কি আমরা বাহির মানে এই স্লাইডিং যে উইন্ডো আছে বা ডোর আছে ওইটা আমরা দেখতে পারবো না।